আমার ফোন নেই। সাউন্ড হচ্ছে একটা, দেখছো শো কর, ওটা কিসের? ফ্যানটা অফ কর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আসেন, সবাই চলে আসেন, মেনশন করেন যারা আসেন এখনো। আলো কি বেশি বলতে পারেন? সাউন্ড হচ্ছে একটা, দেখছো শো কর, ওটা কিসের? ওকে, আচ্ছা, জোয়ার ভাটা আজকে টপিক। ওই যে প্রথম অধ্যায়ে আমরা তৃতীয় অধ্যায়তেই আছি, তৃতীয় অধ্যায় নতুন বইয়ের। ক্লিয়ার? আর এখানে কিন্তু মনে রাখবেন টেস্ট অন টুয়েসডে। লেকচার 1 to 4 সিরিয়াসলি পরীক্ষাটা দিবেন। 30 মার্কসের পরীক্ষা হবে, 30 মার্কস। আর যদি পিডিএফ দেয় তাহলে 60 মার্কস হবে। পিডিএফ যদি এর আগে পেয়ে যান তাহলে 60 মার্কস হবে, ওই যে মার্চ 1 to 17 এপ্রিল। তো এখানে কারণ যদি বলেন, কারণ প্রথমত হলো পৃথিবীর নিজস্ব গতি। নিজস্ব গতি মানে কি? আবর্তন গতি, দ্যাট মিনস আহ্নিক গতি। ওখানে ওটা চালায় কি? বন্ধ করা। ও, কলিং বেল। 1 নম্বর কারণ এটা। 2 নম্বর কারণ হলো পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণ। এই দুটি কারণে বেসিক্যালি জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটার মূল কারণ এই দুইটা, পৃথিবীর নিজের গতি আর তার উপর চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি। দেখি একজন করেন তো, যে পৃথিবীর উপরে চন্দ্রের নাকি সূর্যের, কার আকর্ষণ শক্তি বেশি? লাস্ট ক্লাসে বলছিলাম পৃথিবীর উপর কার আকর্ষণ শক্তি বেশি। রাইট সাইড কোণের লাইট বেশি, লেখা বোঝা গেলেই হবে। আচ্ছা, ঠিক আছে। এলিস আয়ানা নাকি আপনার নাম? মুন, গুড, থ্যাংক ইউ। আসিফ আহমেদ। সূর্যের চেয়ে কত গুণ বেশি বলেন তো? পৃথিবীর উপরে সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ শক্তি বেশি, ঠিক আছে, কিন্তু কত গুণ বেশি? 6 গুণ না দ্বিগুণ? ওকে, তানিয়া নাসরিন, সিনাশিস, শাহিদা বাড়ি, শোভন কুন্ডু, অনন্যা করিম, আসিয়া সাথী,
তানজিমা সুবর্ণা, শারমিন আক্তার, থ্যাংক ইউ। শেখ নজরুল ইসলাম প্রথম উত্তর দিছে 2 গুণ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই দুটি কারণে হয়। এখন জোয়ার ভাটা সম্পর্কিত কিছু ইনফরমেশন। জোয়ার ভাটা, জোয়ার কিন্তু হাই টাইড, জোয়ারকে ইংলিশে বলে হাই টাইড আর ভাটাকে বলে লো টাইড, লো টাইড অ্যান্ড হাই টাইড। জোয়ার ভাটা সম্পর্কিত সমুদ্রে, বেসিক্যালি জোয়ারের সম্পর্ক হলো সমুদ্রে। আমাদের নদীতে যে জোয়ার ভাটা হয় সেটা কিন্তু প্রভাব। তাহলে সমুদ্রে প্রতি 12.5 ঘন্টায়, প্রতি 12.5 ঘন্টায় সমুদ্রের পানি প্রতি 12.5 ঘন্টায় ওঠানামা করে। প্রতি 12.5 ঘন্টায় একবার ওঠানামা করে। এই 12.5 ঘন্টা বেসিক্যালি 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিটে ওঠানামা করে। আসলে এই 12 ঘন্টা 26 মিনিটে কেন হলো, কীভাবে হলো? দেখেন, আমরা তো জানি এটা পৃথিবী, তাহলে পৃথিবীকে কেন্দ্র করে কে ঘোরে? চাঁদ। এটা মুন, দ্য আর্থ। এখন চাঁদকে কেন্দ্র করে বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘোরে। তাহলে চাঁদ ঘুরতে সময় নেয় 27 দিন। একবার ঘুরতে কতদিন সময় নেয়? 27 দিন সময় নেয়। তাহলে গ্লোবটা কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি গ্লোব হয়, 360 ডিগ্রি ব্যাপারটা দেখেন, সময় নেয় 27 দিন। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 27 ডেজ। তার মানে এখানে 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে যদি আপনি ভাগ দেন 27 দিয়ে, তাহলে কিন্তু 13 ডিগ্রি হয়। তাহলে কত ডিগ্রি হয়? 13 ডিগ্রি হয়। তাহলে 24 ঘন্টায় সে ঘুরে 13 ডিগ্রি কৌণিক দূরত্বে। তাহলে দেখেন 1 ডিগ্রি কৌণিক দূরত্বে, 1 ডিগ্রি কৌণিক দূরত্বে সময়ের পার্থক্য কত? 4 মিনিট। তাহলে 4 মিনিট হলে 4 তারে কত? 52 মিনিট। তাহলে 24 ঘন্টা যদি 52 মিনিট হয়, তাহলে 12 ঘন্টা 26 মিনিট। ব্যাপারটা বুঝছেন? মানে অতিরিক্ত হবে কেন? অতিরিক্ত 52 মিনিট, ব্যাপারটা একটু খেয়াল করবেন। 24 ঘন্টা সে ঘুরে আসছে 13 ডিগ্রি। এখন পৃথিবী নিজেও কিন্তু ঘোরে, পৃথিবী কিন্তু নিজেও ঘোরে, পৃথিবীও ঠিক বাম দিক থেকে ডান দিকে ঘোরে, নিজ অক্ষের উপরে। তাহলে সেক্ষেত্রে তার মধ্যে একটা গ্যাপ থাকে, 13 ডিগ্রি গ্যাপ থাকে। এই 13 ডিগ্রি গ্যাপে হলো 52 মিনিট বেড়ে যাবে। তাহলে 24 ঘন্টায় যদি 52 মিনিট হয়, তাহলে 12 ঘন্টায় হলো 26 মিনিট। এটা লিখে রাখেন, পরবর্তীতে আবার আমরা এখানে আসবো। এটা আমাদের একটু আবার টাচ করা লাগতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? এই জন্য তাহলে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে সময় নেয় 27 দিন। তাহলে একদিনে 27 দিন, তাহলে একদিনে ঘুরে সে 13 ডিগ্রি। আর 13 ডিগ্রি মিনস হলো 52 মিনিট দূরত্ব। পৃথিবীর চাইতে চাঁদের ওই ঘূর্ণন অবস্থায় 52 মিনিট একটা দূরত্ব থাকে। তাহলে ওখানে 24 ঘন্টা যদি 52 মিনিট হয়, তাহলে 12 ঘন্টা হলো 26 মিনিট দূরত্ব থাকবে। তার মানে প্রতি 12.5 ঘন্টায় সমুদ্রের পানি একবার ওঠানামা করে। এখন সমুদ্রের সাধারণ উচ্চতা, সাধারণ উচ্চতা 1 থেকে 3 ফুট। সমুদ্রের পানি সাধারণত ওঠানামা করে 1 থেকে 3 ফুট। এই ওঠানামাটা হলো মধ্যভাগের হিসাবটা করা হয়। তাহলে সমুদ্রের সাধারণত ওঠানামা, সমুদ্রের পানি সাধারণত ওঠানামা করে 1 থেকে 3 ফুট, ওঠানামা করে 1 থেকে 3 ফুট।
আর উপসাগরের হিসাবটা আলাদা। উপসাগরে ওঠানামা, এই সমুদ্রের পানি ওঠানামার এটার হার অনেক বেশি। বইতে এটা স্পেসিফিক কিছু লেখে নাই, তারা অনেক বেশি বলছে, তার মানে 3 ফুট থেকে অনেক বেশি। উপসাগরে কিন্তু পানি কি থাকে? উপসাগর কি বঙ্গোপসাগর উপসাগর না? উপসাগর জানি তো, উপসাগর তো জানি। উপসাগর ইংলিশ হলো বে আর গালফ। বে আর গালফ উপসাগর। বে আর গালফ এই দুইটা হলো উপসাগর। বে এটা হলো প্রবেশ মুখটা ছোট থাকে, প্রবেশ মুখ ছোট, প্রবেশ মুখ বড়, আর এটার প্রবেশ মুখটা ছোট থাকে। এটা 3 দিক স্থল, আর এটা হলো প্রায় 4 দিক স্থল। তাহলে বে হলো প্রায় 3 দিক স্থল, আর গালফ হলো প্রায় 4 দিক স্থল। কোশ্চেন গুলো আমার বলেছে, যেমন এই দেখেন, এটা বে অফ বেঙ্গল, মুসির জন্য ক্লিয়ার দেখা যায় না? এটা ওই যে 29 ডেজ, এটা আপনি দেখেন নতুন বইতে এটা 27 দিন ভাই। 29 দিন আমরা আগের হিসেবে ছিল, আগের বইতে লেখা ছিল 29 দিন। আস্তে আস্তে সায়েন্স বড় হচ্ছে, বুঝছেন? সায়েন্স আস্তে আস্তে মানে সব খোলসা হচ্ছে, অনেক কিছুই দেখেন না, গ্রহ 8টা থেকে 11টা হয়ে গেছে। আগের বইতে ছিল 29 দিন, আপনার নতুন বইতে 27 দিন। বাংলাদেশের মহিষাপনের সীমানা কত নটিক্যাল মাইল? খন্দকার আহমেদ আলী। মহিষাপনের সীমানা বেসিক্যালি প্রত্যেকটা দেশেরই 200 নটিক্যাল মাইল থাকে, কিন্তু আমাদের এখানে অগভীর সমুদ্র আছে 354 নটিক্যাল মাইল, 354। এটা বাংলাদেশের মহিষাপন, বিডি কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল শেলফ অথবা মহিষাপন। দেখেন এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, আর এটা হলো মিয়ানমার। এটা প্রবেশ মুখটা বড়, তাই এটাকে বলা হয় বে। 3 দিক স্থল থাকলে সে হলো উপসাগর, সেই উপসাগরটা হলো বে। আর যখন এরকমের জি এর আকৃতি থাকে, জি আকৃতির, জিটা কি এখানে মাঝখানে কম ছোট থাকে, সেটা হলো গালফ। যেমন দেখেন আপনি, এটা হলো ইউএসএ, এটা ইউএসএ, এটা কিন্তু মেক্সিকো, এটা মেক্সিকো, এখানে কিউবা, CUBA কিউবা, আর এখানে হলো মেক্সিকান গালফ, মেক্সিকান গালফ। পৃথিবীর 2টা বড় উপসাগর রাখছি আমি, পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বা বড় গালফ, আর পৃথিবীর সবচেয়ে বড় বে, সেটা হলো বঙ্গোপসাগর। 22 লাখ বর্গ কিলোমিটার আয়তন। বঙ্গোপসাগরের আয়তন কিন্তু 22 লক্ষ বর্গ কিলোমিটার। তার মানে এটা হলো বড় বে, এটা হলো বড় গালফ। এখন বিষয়টা হলো, এই উপসাগরের যেটা হয়, উপসাগরটা ক্রমশ অগভীর হয়, এবং আপনি দেখবেন সমুদ্রের পানি কিন্তু, সমুদ্রের পানি সাধারণত আমরা নীল বলি, যেমন বলি কি ব্লু ইকোনমি বলি না, সমুদ্র অর্থনীতি, তার মানে নীল হয়। কিন্তু আপনি যদি বঙ্গোপসাগরে যান, আপনি দেখবেন এটা বঙ্গোপসাগরে এখানে ক্রমশ এখানে রংটা সবুজ, মানে সবুজের মতো হয়। আর সেন্ট মার্টিন গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি মানে পানিটা নীল। এবং সেন্ট মার্টিনে আপনি যদি দুপুরবেলা যান, দুপুরবেলা দেখবেন সবুজ রং, কারণ ওখানে সবুজ রঙের একদম নীল বোতাম বা সবুজ রঙের কিছুই আছে, মানে সবুজ রঙের কিছু মানে মৎস্য আছে, এবং সবুজ রঙের কিছু মানে রিফ্লেকশন হয়, ওই যে প্রবালের কালারের সাথে রিফ্লেকশনটা হয় সমুদ্রের কালারের সাথে, কিন্তু অন্য সময় নীল থাকে। তারপরে আস্তে আস্তে এটা সবুজ রঙের থাকে। আর উপসাগরে গভীরতা কম থাকার কারণে এখানে সমুদ্রের পানি ওঠানামা বেশি করে। তার মানে উপসাগর হলো 2 ধরনের উপসাগর, একটা হলো বে আর একটা হলো গালফ। বের প্রবেশ মুখটা বড় থাকে, গালফের প্রবেশ মুখ ছোট থাকে।
3 দিক স্থল হলে তাকে বে বলে, আর প্রায় 4 দিক স্থল হলে তাকে বলা হয় গালফ। আর এই উপসাগরের সমুদ্রের পানি এখানে ওঠানামা বেশি করে। তো উপসাগর কোনটা বড়? দুইটাই বড়। যদি বে বলে তাহলে বঙ্গোপসাগর, আর গালফ বলে মেক্সিকান গালফ বড়। আর সেই হিসেবে যদি বলেন যে দুইটার মধ্যে কে বড়, অবশ্যই বঙ্গোপসাগর বড়। যদি বড় উপসাগর বলে তাহলে বঙ্গোপসাগর। আর অনেক সময় দেখবেন বড় উপসাগর পরীক্ষা আসছে, সেখানে বঙ্গোপসাগর অপশনই ছিল না, তখন কিন্তু আপনাকে মেক্সিকান গালফ উত্তর করতে হবে। তাহলে মেক্সিকান গালফ হলো গালফের দিক থেকে বড়, আর বে অফ বেঙ্গল হলো ওভারঅল বড় এবং বে হিসেবেও বড়। ক্লিয়ার? এখন দেখেন কয়েকটা জোয়ার আছে, জোয়ারের কয়েকটা ভাগ আছে। যেমন একটা আছে মুখ্য জোয়ার, মুখ্য জোয়ার আছে একটা, গৌণ জোয়ার আছে একটা। এই জোয়ারের মধ্যে আরেকটা আছে ভরা কটাল, ভরা কটাল, যেটাকে আর একটা নামে বলা হয় তেজ কটাল, ভরা কটাল বা তেজ কটাল। আপনাদের এই সিলেবাসটা মনে আছে কিনা? সিলেবাস হলো আজকের ক্লাস সহ 4টা লেকচার, আমরা 9-এর উপরে যে 4টা লেকচার নিয়েছি তার উপরে পরীক্ষা হবে মঙ্গলবার 10:30টায় ইনশাল্লাহ। ভরা কটালের আর একটা নাম হলো তেজ কটাল, আর একটা হলো মরা কটাল। তেজ কটাল আর একটাকে বলা হয় মরা কটাল। সবগুলোই হলো জোয়ারের ভাগ। খেয়াল করবেন, জোয়ারের 4টা ভাগ: মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল। ভরা কটাল আর একটা নাম হলো তেজ কটাল, তেজ কটাল। তাহলে এখন আপনি যদি এখন দেখতে চান যে আসলে কোনটা ভরা কটাল আর কোনটা মরা কটাল, এখন মুখ্য জোয়ার কোনটা, মুখ্য জোয়ারের যদি হিসাবটা দেখেন তাহলে পৃথিবী ধরেন, এটা ধরেন সূর্য, এটাকে বুঝে নেন, তারপরে আমি লেখাচ্ছি। এটা সূর্য, এটা চাঁদ। সূর্য তো অনেক বড়, চাঁদ আরো ছোট হওয়া উচিত না? চাঁদ ছোট, চাঁদের সাথে পৃথিবী বড়। এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী। এখন দেখেন, এটা যদি সূর্য হয়, সূর্য অপেক্ষা পৃথিবীতে আকর্ষণ শক্তি কার বেশি? চাঁদের আকর্ষণ শক্তি বেশি। সেই জন্য এই জায়গাটা পানিটা ফুলে উঠবে, এই যে পানিটা ফুলে উঠবে, এখানে একটা জোয়ার সৃষ্টি হবে। এই জোয়ারটা হলো মুখ্য জোয়ার। দ্যাট মিনস চাঁদের আকর্ষণ শক্তির ফলে পৃথিবীর যে অংশটা চাঁদের, মানে পৃথিবীর যে অংশটা চাঁদের নিকটে থাকবে, চাঁদের সরাসরি সামনে থাকবে, সেখানে পানিটা ফুলে উঠবে এবং মুখ্য জোয়ার সৃষ্টি হবে। আর এই জায়গাটা এখানে হলো পৃথিবী এবং চাঁদের আকর্ষণ দুইটা সমান থাকবে। পৃথিবীর নিজে পৃষ্ঠদেশে কেন্দ্রাভিমুখ বল, অর্থাৎ পৃথিবীর নিজের যে শক্তি সে একটা আকর্ষণ করবে, আর চাঁদেরও একটা আকর্ষণ শক্তি এখানে থাকবে। এখানে দুইটা মিলে সমান সমান হয়ে যাবে। কিন্তু সমান সমান হওয়ার ফলে এখানে পৃথিবীর নিজস্ব যে একটা আবর্তন বেগ আছে, ব্যাপারটা আমি বুঝাই। পৃথিবীর একটা আবর্তন বেগ আছে, এই আবর্তন বেগ বা আবর্তন শক্তি আছে। আবার চাঁদেরও একটা আকর্ষণ শক্তি আছে। এই দুইটা শক্তি এখানে হলো সমান থাকবে, কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে। সেক্ষেত্রে কেন্দ্রাভিমুখ বলটা এদিকে যদি টান দেয়, তখন পানিটা এখানে চলে আসবে। যদি এখানে পানিটা ফুলে ওঠে, ফুলে ওঠার ফলে কিন্তু এই পানিটা এখান থেকে এদিকে আসবে, এদিকে আসবে। তখন এখানে কিন্তু এই আকর্ষণ শক্তির ফলে এখানেও একটা জোয়ারের সৃষ্টি হবে। তবে এই জোয়ারটা মুখ্য জোয়ারের মতো অত বড় হবে না, এই জোয়ারটা হবে গৌণ জোয়ার। আর এখানে যেই এই দুইটা শক্তির ফলে এখান থেকে যে পানিটা থাকবে, এই পৃথিবীর এই অংশটা হবে ভাটা। তার মানে চাঁদের আকর্ষণের ফলে হবে কি? মুখ্য জোয়ার। ঠিক পৃথিবীর মানে চাঁদের চাঁদের পৃথিবীর উল্টো দিক, অর্থাৎ চাঁদের মুখের বিপরীত দিক, সেখানে হবে গৌণ জোয়ার।
তার মানে এটা গৌণ জোয়ার আর এটা হলো মুখ্য জোয়ার। ভরা কটাল বা তেজ কটাল, এটা কি ক্লিয়ার? মুখ্য জোয়ার গৌণ জোয়ার কি ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? ইকোনমিক বারো, উপসাগর কোনটা বড়? ওকে, উপসাগরের মধ্যে গালফ বললে মেক্সিকান গালফ বড়, কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। এক মিনিট আর একটু দেখেন, সেটা হলো এখন দেখব ভরা কটাল আর একটা হলো মরা কটাল। ভরা কটাল এবং মরা কটাল, দেখেন ভরা কটাল আর মরা কটাল এই ভরা কটাল বা তেজ কটাল এটা দেখা যায় অমাবস্যায়, অমাবস্যায় অথবা পূর্ণিমায়। অমাবস্যা এবং পূর্ণিমা এই সময় ভরা কটাল হয়। ভরা কটালটা কি রকমের দেখেন, এটা যদি সূর্য হয়, এটা সূর্য আর এটা হলো পৃথিবী, এটা পৃথিবী, আর এই জায়গাটা হলো চাঁদ, চন্দ্র, সরি এইটা হলো চন্দ্র, অমাবস্যা। দেখেন এখানে সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থিত, সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থিত। আরেকটা হলো যেটা পূর্ণিমা, পূর্ণিমার সময় যেটা হয়, এটা সূর্য, এটা পৃথিবী, এটা সূর্য, এটা পৃথিবী, আর এই জায়গায় চন্দ্র। এটা হলো পূর্ণিমা, দেখা যায় না? তাহলে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো যে সূর্য এবং চন্দ্রের পুরো আকর্ষণটা পড়ে পৃথিবীর উপরে। সেক্ষেত্রে এই দুইটা আকর্ষণ যুক্ত হয়ে এখানে পানিটা ফুলে ওঠে এবং এখানে জোয়ার সৃষ্টি হয়। এখন বলতে পারেন ভাই তাই এখানেও জোয়ার, এখানেও কেন? ওই যে এইটা সবসময় এখানে আকর্ষণ করলে ওখানেও একটা পৃষ্ঠ টান থাকবে, কেন্দ্রাভিমুখ বল, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রাভিমুখ বল থাকবে, সে বলের কারণে এখানে জোয়ার হবে। তার মানে এখানে ভরা কটাল আর মরা কটাল এটার সাথে এটার আবার সম্পর্ক নেই, অর্থাৎ গৌণ জোয়ার সব জায়গায় হবে। গৌণ জোয়ার এ সময় হবে, ও সময় হবে, কারণ পৃথিবীর যেই অংশে চন্দ্রের আকর্ষণ পড়বে ওখানেও জোয়ার হবে, তবে ওই জোয়ারটা হবে কি গৌণ জোয়ার, আর এই পাশ হবে মুখ্য জোয়ার। যা হোক, অমাবস্যা বা পূর্ণিমায় ভরা কটাল বা তেজ কটাল দেখা দেয় যখন সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় থাকে, তখন হয় ভরা কটাল। আর যখন সূর্য পৃথিবী এবং চন্দ্র, এখানে পৃথিবী মাঝখানে, এখানে চন্দ্রের আকর্ষণ থাকবে, এদিকে সূর্যের আকর্ষণ থাকবে, ফলে এখানেও যে জোয়ারটা হবে সেটা হবে কি তেজ কটাল বা ভরা কটাল। অর্থাৎ ভরা কটাল আর তেজ কটাল দুটি সময় হয়, একটা অমাবস্যায় একটা পূর্ণিমায়। এবং অমাবস্যাটা হলো সূর্য পৃথিবী বরাবর থাকে, পূর্ণিমায় সূর্য আর চন্দ্রের মাঝখানে পৃথিবী থাকে, আর দুটির আকর্ষণের ফলেই এখানে জোয়ার হবে। এবং এটা হলো ভরা কটাল বা তেজ কটাল। এবং এই তেজ কটাল বা ভরা কটাল মাসে দুইবার হয়, মাসে দুইবার হয়, অর্থাৎ 15 দিনের মধ্যে একবার পৃথিবী সূর্য এক লাইনে থাকে, আবার পরের 15 দিনে সূর্য দূরে চলে যায়।
অর্থাৎ অমাবস্যা এবং পূর্ণিমায় তেজকটাল ভরা কটাল হয়, এবং এটা মাসে 2 বার হয়। আর মরা কটাল কখন হয়? মরা কটাল হলো এটা যদি সূর্য হয়, সূর্যটা একটু বড় আঁকি, দেখা যায় সূর্যই ছোট হয়ে যায়, পৃথিবী বড় হয়ে যাচ্ছে। এটা সূর্য, এটা পৃথিবী, আর এটা হলো চন্দ্র। তাহলে এই চন্দ্রের একটা আকর্ষণ থাকবে, এখানে সূর্যের আকর্ষণ থাকবে। তার মানে চন্দ্রের আকর্ষণ সূর্যের চাইতে বেশি। সেক্ষেত্রে চন্দ্রের যখন আকর্ষণ শক্তি এখানে থাকবে, তখন এই জায়গাটা জোয়ার হবে, এবং এইখানে আবার ও টান দিবে। ও যখন টান দিবে তখন এই জোয়ারটা খুব বেশি প্রভাব বিস্তার করবে না, এবং এটার প্রভাব খুব কম থাকবে। অর্থাৎ এখানে আকর্ষণের ফলে প্রবল হয় না, এই বেগটা প্রবল হয় না, অর্থাৎ এই জোয়ারের বেগটা প্রবল হয় না, এবং যেটা প্রবল হয় না তার নাম হলো মরা কটাল। এবং এটা হয় প্রতি সপ্তম এবং অষ্টম তিথিতে। অষ্টম তিথিতে এটা হয়ে থাকে। অর্থাৎ আমাদের এখানে সূর্য এর চন্দ্র পৃথিবীকে এরকম ঘুরে রাখে, তার মানে এরকম ঘুরতে ঘুরতে তারা কিন্তু মাসে 2 বার একই সরলরেখা চলে আসে, মাসে 2 বার সরলরেখা চলে আসে। আবার কখনো কখনো সমকোণে অবস্থান করবে, এখানেও করতে পারে, এখানেও করতে পারে। সমকোণ কিন্তু এখানে হবে না, সমকোণ এখানেও হবে। অর্থাৎ মরা কটাল হবে যখন চন্দ্র এবং সূর্য পৃথিবীকে সমকোণে অবস্থান করবে, পৃথিবী কেন্দ্র থাকবে আর সমকোণে দুইটা, একদিকে থাকবে সূর্য আর একদিকে থাকবে চন্দ্র। অর্থাৎ এটা সপ্তম এবং অষ্টম তিথিতে হয়, আর প্রতি মাসে অষ্টম এবং সপ্তম তিথি 2 বার হয়। আমরা 15 দিন দেখি না চাঁদ থাকে, 15 দিন দেখি না চাঁদ থাকে না, আমরা তো এটা ফিল করি। মানে রাতের বেলা চাঁদ তো ঠিকই থাকে, কিন্তু দিনের বেলাও চাঁদ থাকে, কিন্তু আমরা ওটাও দেখি না। যখন রাতের বেলা চাঁদ থাকে তখন আমরা বুঝতে পারি যে এটা চাঁদটা আছে। তাহলে বিষয়টা হলো ভরা কটাল বা তেজ কটাল একই জিনিস, আর মরা কটাল বা ভরা কটাল এটা মাসে 2 বার দেখা যায়। অমাবস্যা পূর্ণিমায় দেখা যায় ভরা কটাল, আর সপ্তম বা অষ্টম তিথিতে দেখা যায় মরা কটাল। আর মরা কটাল যখন হবে তখন সূর্য এবং চন্দ্র পৃথিবীকে সমকোণে অবস্থান করবে, তখন মরা কটাল হবে। অমাবস্যা বুঝেন নাই? যখন অমাবস্যা হয় তখন পৃথিবী, চন্দ্র, সূর্য একই সরলরেখায় থাকে। যখন এখানে থাকবে তখন কিন্তু সূর্য এবং চন্দ্র দুইটার আকর্ষণ একসাথে এখানে কাজ করবে, তখন এখানে জোয়ার হবে। মুখ্য জোয়ারে সূর্যের ভূমিকা কি? মুখ্য জোয়ারে সূর্যের ভূমিকা কি? মুখ্য জোয়ারে সূর্যের চাইতে চাঁদের ভূমিকা বেশি। মুখ্য জোয়ারে সূর্যের চেয়ে চাঁদের, আপনি দেখেন ভরা কাটাল ওয়ান কাইন্ড অফ মুখ্য জোয়ার। এখানে আপনি বলতেছেন না এই সরলরেখা এইটা অবস্থান করছে, এখানেও সেম অবস্থান করছে, আপনি মুখ্য আর গৌণটা আলাদা করে ফেলেন, মরা কটাল ভরা কটাল পরে চিন্তা করেন। অর্থাৎ মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার, এই মুখ্য জোয়ার এখানেও হতে পারে, গৌণ জোয়ার এখানেও হতে পারে। যখন এটা এই জায়গায় থাকবে তখন এখানে গৌণ জোয়ারটা হবে পৃথিবী পৃষ্ঠের উপরে, অর্থাৎ যেখানে আকর্ষণ শক্তি থাকবে সেই পৃষ্ঠে হবে মুখ্য জোয়ার, বিপরীত দিকে হবে গৌণ জোয়ার। অর্থাৎ প্রত্যেকটার বিপরীত দিকে গৌণ জোয়ার হবে। অর্থাৎ এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। আমি একবারে লিখছি বলে একটু ঝামেলা লাগতেছে। অর্থাৎ অমাবস্যার যে ভরা কটাল এটা ওয়ান কাইন্ড অফ মুখ্য জোয়ার, এই যে মরা কটাল এটা ওয়ান কাইন্ড অফ, এটাও কি মুখ্য জোয়ার, তবে এর বিপরীত দিকে কি হবে গৌণ জোয়ার। যখন এখানে যখন মুখ্য জোয়ার হবে তখন বিপরীত দিকে কি হবে গৌণ জোয়ার। এখানে মুখ্য জোয়ার, এখানে গৌণ জোয়ার, অর্থাৎ যেই জায়গায় মুখ্য জোয়ার তার বিপরীতে গৌণ জোয়ার। সান অ্যান্ড মুনের মাঝে পৃথিবী আসলে না অবশ্য হয়? হ্যাঁ, অবশ্যই তো হচ্ছে। প্রিয়ন্তী নিহা, এম এস খান, বাবারে নাম তো চমৎকার। এম এস খান, কি ভাই?
রাবিয়া, অমাবস্যা পূর্ণিমা কিভাবে বোঝা যায়? অমাবস্যা পূর্ণিমা কিভাবে বোঝা যায়? ও আচ্ছা, বুঝবেন কিভাবে? অমাবস্যায় অন্ধকার থাকে, আমরা যদি ফিল করি, ফিলিং এর বিষয়। কিন্তু আমার যখন অমাবস্যা, যখন আমার এখানে অন্ধকার থাকবে, ঠিক তখন কিন্তু পৃথিবীর অপর সাইডে কিন্তু আবার কি থাকবে? আলো থাকবে। আবার পূর্ণিমা আমার এখানে আলো থাকে, পূর্ণিমার আমার এখানে আলো থাকবে, অপর সাইডে তখন কি থাকবে? অন্ধকার থাকবে। এটা ফিলিং এর বিষয়। কিন্তু অমাবস্যার সময় পৃথিবী, সূর্য, চন্দ্র একদিকে থাকবে একই সরলরেখায়। পূর্ণিমার সময় চন্দ্র আর সূর্যের মাঝখানে পৃথিবী থাকবে, চন্দ্র সূর্যের মাঝে পৃথিবী থাকবে। আর চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরলরেখা থাকলে তখন অমাবস্যা হবে। আই থিঙ্ক ক্লিয়ার। আপনি লিখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। বুঝবো? হ্যাঁ, আর কিছু বুঝছে? একই সরলরেখা অমাবস্যা পূর্ণিমা কি হবে? আচ্ছা, পূর্ণিমা সূর্যের দিকে গৌণ জোয়ার হয়, ওখানে যেটা দেখা যায় এখানে আবার দেখা যায় না, এটা লেট হয় মনে হয়। এটা গৌণ বিপরীত পাশে থাকবি, রাইট ফারজানা মনি, থ্যাংক ইউ। মায়াবতী রাজকন্যা, আচ্ছা, নাম এক একজনের। ভরা, মুখ্য, গৌণ পারলে এগুলো ইংরেজি লিখে দেন না? এগুলো ইংরেজি তো পাইনি রে। ভরা কটাল, মরা কটাল, ভালো কথা বলছেন। এগুলো টার্মিনোলজি তো, এগুলো শাব্দিক অর্থ না, বের করতে হবে। মরা কটালটা আবার একটু বলেন নাজনীন দীপ্তি। মরা কটাল হলো সূর্য এবং চন্দ্র সমকোণে থাকবে। সমকোণে থাকার ফলে চন্দ্রের দিকে পানিটা জোয়ার হবে, কিন্তু সূর্য যখন আকর্ষণ করবে, সূর্য তো আকর্ষণ করে, কিন্তু ওর ওর অর্ধেক হলো সূর্যের, বা ওর দ্বিগুণ হলো চন্দ্রের। সূর্যের দ্বিগুণ আকর্ষণ চন্দ্রের, বা চন্দ্রের অর্ধেক আকর্ষণ হলো সূর্যের। তার মানে ও আকর্ষণ করলে ও তো আকর্ষণ করবে, সেক্ষেত্রে ও বেশি করার কারণে এখানে জোয়ার হবে, আর ও কম করার কারণে এখানে পানিটা বেশি বেগ হবে না, প্রবল বেগে এখানে যাবে না, প্রবল বেগে থাকবে না। অর্থাৎ এখানে তখন এই দেখেন না, বেগ প্রবল হয় না। মরা কটালের সময় বেগ প্রবল হয় না। এখানেও থাকতে পারে চন্দ্র, এখানেও থাকতে পারে, যে কোনো সময় সপ্তম ও অষ্টম তিথিতে হয়ে থাকে। দুইবার হবে মরা কটালও, দুইবার হবে ভরা কটালও, দুইবার হবে মাসে। প্রতি মাসে দুইবার ভরা কটাল, দুইবার মরা কটাল হয়। লিখে নেন, মাসে দুইবার মরা কটালও, মাসে দুইবার। আর মুখ্য গৌণ জোয়ার এটা প্রত্যেক দিন হইতে পারে। মুখ্য গৌণ জোয়ারের মধ্যে তেমন কোনো কি নাই, পার্থক্য নাই। আপনি যদি মুখ্য গৌণ জোয়ার বলেন, এটা তো বলতে পারেন যে মুখ্য গৌণ প্রাইম টাইডস, কিন্তু এটা টার্মিনোলজি, এগুলো শাব্দিক অর্থ না, তাই খামাকে এটা নিয়ে চেষ্টা করার দরকার নাই। ওকে, এখন তাহলে যেখানে চন্দ্রের আকর্ষণটা থাকবে সেখানে মুখ্য জোয়ার, বিপরীত দিকে গৌণ জোয়ার। আর অমাবস্যা পূর্ণিমা হবে ভরা কটাল বা তেজ কটাল। অমাবস্যার সময় চন্দ্র, সূর্য, পৃথিবী এক সরল রেখায়, পূর্ণিমার সময় পৃথিবী মাঝখানে থাকবে, চন্দ্র এবং সূর্য দুই পাশে থাকবে। এবং ভরা কটাল বা তেজ কটাল মাসে দুইবার হবে। মরা কটাল এটা সপ্তম ও অষ্টম তিথিতে হবে, এবং এটা সপ্তম ও অষ্টম তিথিতে চন্দ্র এবং সূর্য সমকোণে পৃথিবী থাকবে। তাহলে এখন আমি জাস্ট লিখে দেই আপনাদের মুখ্য জোয়ার। মুখ্য জোয়ার সাথে তত্ত্বরে লিখবেন, চাঁদের আকর্ষণে চন্দ্রের নিচে, চাঁদের আকর্ষণে চন্দ্রের নিচে যে জোয়ার হয়, চন্দ্রের নিচে যে জোয়ার হয়, এটি প্রত্যক্ষ জোয়ার নামে পরিচিত। প্রত্যক্ষ জোয়ার নামে পরিচিত। আরেকটা বিষয়, এখানে সূর্যের ভূমিকা নাও থাকতে পারে, সূর্যের কোনো ভূমিকা নাও থাকতে পারে। অর্থাৎ পৃথিবী যদি এটা হয়, এখানে চন্দ্র, এখানে সূর্য, এখানে চন্দ্র, তার মানে চন্দ্রের আকর্ষণে যে জোয়ারটা হবে সেটা মুখ্য জোয়ার। সূর্যের এখানে ভূমিকা নাই, এটাও বলে রাখি, সূর্যের ভূমিকা নাই। মুখ্য জোয়ারে সূর্যের ভূমিকা গৌণ, প্রধান ভূমিকা নাই।
গৌণ জোয়ার, গৌণ জোয়ার চন্দ্রের আকর্ষণের বিপরীত দিকে, চন্দ্রের আকর্ষণের বিপরীত দিকে চাঁদের আকর্ষণ, চাঁদের আকর্ষণ, চন্দ্রের আকর্ষণের বিপরীত দিকে চাঁদের আকর্ষণ পৃথিবীর আকর্ষণের সমান থাকে, পৃথিবীর আকর্ষণের সমান থাকে। এতে বিপরীত দিকে জলরাশি, বিপরীত দিকে জলরাশি অপেক্ষা, বিপরীত দিকে জলরাশি অপেক্ষা স্থলভাগে দেখা যায়, স্থলভাগে চাঁদের দিকে বেশি আকৃষ্ট হয়। মানে বিপরীত দিকে জল অপেক্ষা স্থলভাগ বেশি আকৃষ্ট হয়। দুই দিকের পানি সে স্থানে প্রবাহিত হয়ে যে জোয়ারের সৃষ্টি করে যে জোয়ারের সৃষ্টি করে তাকে গৌণ জোয়ার বলে, তাকে গৌণ জোয়ার বলে। চন্দ্রের আকর্ষণের বিপরীত দিকে চাঁদের আকর্ষণ পৃথিবীর আকর্ষণের সমান থাকে। এতে বিপরীত দিকে জলরাশি অপেক্ষা স্থলভাগে চাঁদের দিকে বেশি আকৃষ্ট হয়। দুই দিকের পানি সে স্থানে প্রবাহিত হয়ে যে জোয়ার সৃষ্টি করে তাকে গৌণ জোয়ার বলে। এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, একটু এখানে ঝামেলা আছে। পৃথিবী, এই তো এটা পৃথিবী, এটা চাঁদ। তাহলে চাঁদ আকর্ষণ করছে, এখানে পানি ফুলে উঠছে, এই জায়গাটা হলো মুখ্য জোয়ার, এটা মুখ্য জোয়ার। এখন দেখেন এই জায়গাটায় চাঁদ এবং পৃথিবীর আকর্ষণ সমান। এখানে একটু আমি প্রথমবার আমার এক্সপ্লেনেশনটা একটু রং ছিল। এখানে যে বিষয়টা হচ্ছে এই জায়গাটায় পৃথিবী এবং চাঁদের আকর্ষণ, পৃথিবী এবং চাঁদের আকর্ষণ দুইটাই এই জায়গায় সমান। চাঁদ প্লাস পৃথিবী দুইটারই আকর্ষণ এখানে সমান, কিন্তু এই সমান হওয়ার ফলে চাঁদ এই জলরাশি অপেক্ষা তিনি এই ভূমিকে বেশি আকর্ষণ করে স্থলভাগ। এতে বিপরীত দিকে জলরাশি অপেক্ষা স্থলভাগে চাঁদের দিকে বেশি আকৃষ্ট হয়। তাহলে স্থলভাগ যদি বেশি আকৃষ্ট হয় চাঁদের দিকে, স্থলভাগ হলে তো তখন এখানে পানিটাও অটোমেটিক আকৃষ্ট হবে, সেটাই বোঝাচ্ছে। যখন এখান থেকে আকৃষ্ট হবে তখন এই জলরাশিটাও এখানে ফুলে উঠবে এবং সে পড়লে, যার ফলে দুই দিকের পানি সে স্থানে প্রবাহিত হয়ে যে জোয়ারের সৃষ্টি করে তাকে গৌণ জোয়ার বলে। আর এখানে এই জায়গায় করছে জলরাশি আর এখানে করছে কি স্থলভাগকে, এর ফলে এখানে একটা জোয়ারের সৃষ্টি করবে এবং সেই জোয়ারটা হবে গৌণ জোয়ার। অর্থাৎ আবার একটু বলি, এখানে পৃথিবীর এবং চাঁদের আকর্ষণ সমান হয়ে যাবে, আর এই সমান হলে চাঁদ একটি এখানে কি করবে, এই স্থলভাগকে বেশি আকৃষ্ট করবে। স্থলভাগকে আকৃষ্ট করলে তখন এখানে পানি ফুলে উঠবে এবং এখানে গৌণ জোয়ারের সৃষ্টি করবে। এই সংজ্ঞা থেকে যেটা বোঝা যায়।
ভরা কটাল বা তেজ কটাল। ফোন আমার অফ হয়ে গেছে, দেখিস তো। অমাবস্যা, সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায়। পূর্ণিমা, সূর্য, পৃথিবী, চন্দ্র একই সরলরেখায়, বা পৃথিবীর দুই দিকে চন্দ্র সূর্য থাকে, অথবা পৃথিবীর দুই দিকে চন্দ্র ও সূর্য অবস্থান করে। মরা কটাল, এর ফলে যে জোয়ার হয়, এটাই হলো ভরা কটাল বা তেজ কটাল। এর ফলে যে জোয়ার হয় সেটা হলো ভরা কটাল অথবা তেজ কটাল। মাসে 2 বার হয়। মরা কটাল, সূর্য ও চন্দ্র পৃথিবীকে কেন্দ্র করে সমকোণে অবস্থান করে। সমকোণে অবস্থান করে, এর ফলে যে জোয়ার হয়। সূর্যের আকর্ষণে এর বেগ প্রবল হয় না, বরং লেখার দরকার নেই, আপনি বুঝছেন কেন প্রবল হয় না। একটু আগে যেটা বুঝেছি সেটাই, যে এটা যদি চন্দ্র থাকে, চন্দ্রের দিকে বেশি থাকে, আর সূর্যের দিকে, এখানে সূর্য থাকলে সূর্যের আকর্ষণের ফলে এর বেগ কম থাকে। ব্যবধান লেখেন। ব্যবধান, এক নম্বর, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার একই স্থানে। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের ব্যবধান থাকে 12 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট। একই স্থানে মুখ্য জোয়ার ও মুখ্য জোয়ার, দুইটা মুখ্য জোয়ারের ব্যবধান থাকে 24 ঘন্টা 52 মিনিট। 3 নম্বর, জোয়ার ও ভাটা। জোয়ার ও ভাটা এর ব্যবধান থাকে 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট। জোয়ার ভাটার ফলাফলের মধ্যে 2টা ফলাফল লিখে রাখেন। 1 নম্বর, জোয়ার ভাটার ফলে নদীতে নদী খাত গভীর হয়। নদী খাত গভীর হয়। নাম্বার 2, ভাটার স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
বিদ্যুৎ উৎপাদন করা হয়? ভাটার স্রোতকে কাজে লাগে, ভাটার স্রোত। আবার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বাঁধও দেওয়া হয়। মানে বাঁধের বিষয়টা হলো এরকমের, এটা উন্মুক্ত নদী, এখানে বাঁধ দেওয়া হয়, এখানেও বাঁধ দেওয়া হয়। এখান থেকে নদীটা পানিটা এখানে বাধা পেয়ে এই জায়গা দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয়। আর এখানে টারবাইন থাকে, যত জোরে পানিটা পড়ে তত বেশি এখানে চাকাটা ঘুরে। এই চাকা যত ঘুরে এখানে জেনারেটর থাকে, তত বেশি ইলেকট্রিসিটি জেনারেট হয়, তত বেশি ইলেকট্রিসিটি জেনারেট হয়। অর্থাৎ জলবিদ্যুৎ যখন কার্যক্রম করে শুধু ভাটার স্রোতকে কাজে লাগাবে তা না, বাঁধ দিয়েও হয়। এটা কিন্তু বাঁধ। তাই বাঁধ দিলে যেটা হবে, এখানে পানিটা বাধা পেয়ে এই জায়গা দিয়ে খুব জোরে প্রবাহিত হবে। এবং এই বাঁধের ফলে কি হয়, দুইটা জিনিস হতে পারে। একটা হলো যখন পানির স্রোতটা একদিকে চলে যাবে তখন কিন্তু সেখানে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। আবার যখন অন্যদিকে যাবে তখন অন্যদিকে যাবে না, সেই দিকে আবার মরুভূমি হতে পারে। বাঁধের এই একটা কুফল আছে। আপনি দেখেন আমাদের যে টিপাইমুখ বাঁধ হবে এখানে সিলেট, আর এই জায়গায় যে এই যে বরাক এবং এখানে তুই ভাই, এই জায়গায় বরাক আর এই জায়গায় তুই ভাই নদী, তুই ভাই নদ। আর এই জায়গাটা কিন্তু টিপাইমুখ, এখানে টিপাইমুখ। এই টিপাইমুখ বাঁধের কথা শুনছেন, ভারতে হবে, মণিপুর রাজ্যে। তাই এখান থেকে যদি পানিটা জোরে প্রবাহিত হয় এদিকে চলে গেলে কিন্তু ত্রিপুরা অঞ্চল ওরা প্লাবিত হবে এবং আসামের কিছু অংশ প্লাবিত হবে। আর এদিকে চলে আসলে আমরা প্লাবিত হবে পুরো পানিটা। আর যদি এখান থেকে কোনো জায়গায় না যায়, মানে এদিকেও না যায়, তাহলে এই পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হবে। আর যদি এদিকে চলে যায় আমরা মরুভূমি হব। এখানে চলে গেলে পানি, বরাকের কারণে আমরা হব মরুভূমি। কারণ বরাকই তো আমাদের প্রধান নদী না, সুরমা, কুশিয়ারা, আবার মিলে হয়েছে কালনি, এরপর আবার এখান থেকে পুরাতন ব্রহ্মপুত্র মিলে হয়ে গেছে মেঘনা। তার মানে আমাদের মেঘনা কিন্তু প্রধান নদী। এই মেঘনা টিকবে না যদি কালনি না টেকে, কালনি টিকবে না যদি সুরমা কুশিয়ারা না টেকে, আর সুরমা কুশিয়ারা টিকবে না কে না হলে, বরাক না হলে। তার মানে আমাদের মেঘনার উৎস কিন্তু এই বরাক নদী। যার ফলে এখানে টিপাইমুখ বাঁধে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ দেওয়া হচ্ছে। অর্থাৎ বাঁধের আর একটা উদ্দেশ্য হতে পারে যে বিদ্যুৎ উৎপাদন। তো নদী খাত গভীর হয় জোয়ার ভাটার ফলে, আবার ভাটার স্রোতের ফলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। ক্লিয়ার? চন্দ্রের আকর্ষণের বিপরীতে চাঁদের আকর্ষণ, ঠিকই তো আছে। চন্দ্রটা দেখি ভাই, এই কমেন্টগুলো জোয়ার হাই টাইড, ভাটা লো টাইড, গুড। মুখ্য জোয়ার প্রাইমারি টাইড, গৌণ জোয়ার সেকেন্ডারি। বললাম না, আমি তো প্রাইম বলছিলাম, বুঝতে দেখছেন, প্রাইমারি। গৌণ জোয়ার হলো সেকেন্ডারি টাইড, তেজ বা ভরা করা হলো স্প্রিং টাইড, মরা কটাল হলো নিপ টাইড। থ্যাংক ইউ তন্ময় এমএস, তন্ময় এমএস। দেখেন তাহলে মুখ্য জোয়ার লিখে দিয়ে আপনারাও লিখে ফেলেন, প্রাইমারি টাইড। নাম্বার 2 গৌণ জোয়ার, গৌণ জোয়ার হলো সেকেন্ডারি টাইড। নাম্বার 3 তেজ কটাল বা ভরা কটাল, তেজ কটাল বা ভরা কটাল, এটা হলো স্প্রিং টাইড। নাম্বার 4 মরা কটাল, এটা হলো নিপ টাইড। এক হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট পর পর, রাইট। মুখ্য গৌণ জোয়ারের পার্থক্য হলো 12 ঘন্টা 26 মিনিট আর মুখ্য জোয়ার একই জায়গায়। আচ্ছা এখন দেখি কে পারবেন এটা।
এটার উত্তর কি হবে? একই জায়গায় দুটি গৌণ জোয়ারের পার্থক্য কত? গৌণ জোয়ারের পার্থক্য কত? দেখি কে উত্তর করতে পারে। একই জায়গায় দুটি গৌণ জোয়ারের পার্থক্য কত? তিথি দুইটা, সপ্তমী এবং অষ্টমী। সপ্তমী ও অষ্টমী তিথিতে, সপ্তমী আসলে সপ্তমী বা অষ্টমী, এখন সপ্তমী বা অষ্টমী তিথিতে, দুইটা তিথি, দুইটার মধ্যে যে কোনো একটা তিথি। বুলবুল বলছে 6 hours প্লাস। প্রিয়ন্তী নিহা, প্রিয়ন্তী নিহা থ্যাংক ইউ। ফারানা আফরিন থ্যাংক ইউ। মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে অনেকেরই হয় নাই, ফারানা আফরিন হয় নাই, সিথি হয়েছে, রাইট। শামিমা রহমান রশ্মি হয়েছে, আলো হয় নাই। আহসান কাদির থ্যাংক ইউ ভেরি মাচ। শারমিন সুলতানা, আচ্ছা। নুসরাত হয় নাই। রেজওয়ানা মেহজাবিন রিদি থ্যাংক ইউ ভেরি মাচ। রাহান আলম থ্যাংকস। তারিফুল ইসলাম তারিফ থ্যাংকস। আসিয়া সাথী থ্যাংকস। আসিফ আহমেদ থ্যাংকস, গুড। তানজিনা গুড। শাহিদা বাড়ি হয় নাই। মোহাম্মদ মনিরুল ইসলাম থ্যাংক ইউ। তানিয়া নাসরিন থ্যাংক ইউ। শেখ রক্তিম হয় নাই রে, রক্তিম। প্রমা মাহবুব হয়েছে। তার মানে এটা হলো 24 ঘন্টা 52 মিনিট। আপনি দেখছেন না যে মুখ্য গৌণ জোয়ারের পার্থক্য হলো 12 ঘন্টা, মুখ্য গৌণ জোয়ার। তাহলে দুটি মুখ্য জোয়ারের পার্থক্য যদি 24 ঘন্টা 52 মিনিট হয়, তাহলে দুটি গৌণ জোয়ারের পার্থক্য তো সেম, গৌণ জোয়ারের পার্থক্য সেম হবে। চারটা লেকচার লাগলো আমাদের এই একটা অধ্যায় শেষ করতে। ভূপ্রকৃতি ধরবো আমরা, ভূপ্রকৃতি। হ্যাঁ, কটা বাজে রে? ওটা কি ঠিক 5 মিনিট কি ফার্স্টটা 10 না? আচ্ছা, ভূপ্রকৃতি ধরে ফেলে। রেডি? বাংলাদেশের ভূপ্রকৃতি। আসলে বাংলাদেশ কি? বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটা পলল দ্বারা গঠিত, পলল দ্বারা গঠিত, পলল দ্বারা গঠিত এই যে কর্দমাক্ত যেটা, অর্থাৎ আর্দ্র অঞ্চল। আর্দ্র অঞ্চল, আর্দ্র বানানটা দেখছেন? আর্দ্র বানানে কিন্তু দয় রেফও থাকে, রফলাও থাকে। আর্দ্র অঞ্চল। বাংলাদেশ হলো গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় অবস্থিত। তিনটা নদীর অববাহিকা, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা, এই তিনটার অববাহিকা। গঙ্গা মানে পদ্মা, এই অববাহিকা কিন্তু আবার মানে শীতলাক্ষার অববাহিকা আর বলা যাব না, এই তিনটার অববাহিকা। বাংলাদেশের ভূপ্রকৃতি নিচু ও সমতল, বেশিরভাগ মিনিমাম 80% নিচু এবং সমতল। এখন বাংলাদেশে যদি অবস্থান বলেন, ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটা হলো, মনে আছে কিনা যে 20 ডিগ্রি থেকে 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ।
আবার হলো 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। লাস্ট ক্লাসে যেটা বলছিলাম মনে তো আছে, অনেকে তো প্রতিবাদের স্থানে দেখাইতে পারছিলেন 0 ডিগ্রি দ্যাট ইজ 20 ডিগ্রি 34 মিনিট, আর এর উপর হবে 26 ডিগ্রি 38 মিনিট। এটা 0 ডিগ্রি মূল মধ্যরেখার। এই জায়গাটা হলো 88 ডিগ্রি 01 মিনিট, এটা হলো 92 ডিগ্রি 41 মিনিট। এই জায়গাটা হলো বাংলাদেশ। তাহলে বাংলাদেশ উত্তর গোলার্ধে, কারণ কি বলছিলাম নিরক্ষরেখার উপরে উত্তর সবসময় যে কোনো ম্যাপের উপরে উত্তর হবে, যে কোনো ম্যাপের। ঘড়ির কাঁটার একবার উপরেরটা উত্তর, ধরতে হবে যে উপরেরটা কি উত্তর। তাহলে এটা উত্তর, তাহলে এটা পশ্চিম, এটা পূর্ব, এটা হলো দক্ষিণ। যে কোনো ম্যাপের উপরে উত্তর হবে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ উত্তর গোলার্ধে এবং পূর্ব গোলার্ধে, কারণ এটা যদি ভাগ করা হয় ডান দিকে পূর্ব, বামে হলো পশ্চিম, এটা ডানে পূর্ব বামে পশ্চিম, এর উপরে উত্তর নিচে দক্ষিণ, তাহলে বাংলাদেশ উত্তর গোলার্ধে। এটা হলো ভৌগোলিক অবস্থান বাংলাদেশের। এই বাংলাদেশের মধ্যে আবার যদি দেখেন, আপনাদের একটা কাজ দেই আমি, বাড়ির কাজ হলো ম্যাপটা আঁকবেন, বাংলাদেশের ম্যাপ। লিখিততে লাগবে, আমি লিখিততে সবাইকে হোমওয়ার্ক করেছিলাম, এটা লিখিততে অবশ্যই লাগবে বাংলাদেশের ম্যাপটা, ডিগ্রি ধরে একেবারে। এদিক থেকে 88 ডিগ্রি থেকে ধরে একবার 92 ডিগ্রি, আর এদিকে হলো আর এদিকে হলো একেবারে 26 ডিগ্রি থেকে এখানে 20 ডিগ্রি। তো যাই হোক, আমি বাংলাদেশের ম্যাপটা যদি আঁকি, ধরেন এঁকে ফেললাম বাংলাদেশের ম্যাপটা। তাহলে বাংলাদেশের অবশ্যই উপরে উত্তর হবে, নিচে দক্ষিণ, বামে পশ্চিম, ডানে পূর্ব। গুড। এখন দেখেন এই জায়গাটা সবচাইতে কম বিস্তৃতি, যেটা আপনি যদি দেখেন এখান থেকে আসবে ঠিক এখানে 24 ডিগ্রি, এখানে 23 ডিগ্রি, এর মাঝখানটায় দেখবেন এই জায়গাটা দূরত্ব সবচেয়ে কম, এবং এই পশ্চিম থেকে পূর্ব দিকে এই জায়গায় মাত্র 440 কিলোমিটার। তাহলে সবচেয়ে কম বিস্তৃতি হলো 440 কিলোমিটার পশ্চিম থেকে পূর্ব দিকে। আর এই একেবারে পঞ্চগড়, এখানে যে বাংলা বান্দা থেকে শুরু করে একেবারে টেকনাফ পর্যন্ত এই জায়গাটা, অর্থাৎ উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব এই পর্যন্ত হলো 760 কিলোমিটার। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ বিস্তৃতি 760 কিলোমিটার, সর্বনিম্ন বিস্তৃতি 440 কিলোমিটার। সর্বনিম্ন বিস্তৃতি 440 আর সর্বোচ্চ বিস্তৃতি হলো 760 কিলোমিটার। বদ্বীপ কি? বদ্বীপ কি এটা তো আমরা ক্লাসে পড়ছিলাম। বদ্বীপ বাংলাদেশের যে কটা বদ্বীপ আছে, উপজলীয় বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ, নিষ্ক্রিয় বদ্বীপ, আমরা তো ক্লাস 7 বা 6 এটা পড়ছিলাম। বদ্বীপ হলো ডেল্টা আকৃতির, মানে গ্রীক বর্ণ ব আকৃতির। এখানে বাংলাদেশের 3টি নদী বদ্বীপ সৃষ্টি করেছে, এটা ব্রহ্মপুত্র, এটা হলো গঙ্গার এই যে ব্রহ্মপুত্রের এই জায়গাটা যমুনা, আর এখান থেকে হলো মেঘনা। এই যে মেঘনা আসছে এখানে মিলছে, এখানে চলে গেছে, এখানে পুরাতন ব্রহ্মপুত্র। অর্থাৎ এখানে একটা ব সৃষ্টি করেছে, এখানে একটা ব, এখানে একটা ব, এখানে একটা ব। অর্থাৎ 3টি নদী 3 দিক থেকে প্রবাহিত হওয়ার ফলে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা 3 নদীর কারণে এখানে বদ্বীপ সৃষ্টি হয়েছে। অদ্বীপ ব হলো এমন একটা দ্বীপ, দ্বীপ যে সেও একটা দ্বীপ, আর বদ্বীপ হলো এমন একটি দ্বীপ যেখানে 3 দিক থেকে জল প্রবাহিত হয়েছে, এবং এখানে মানে 3 দিক থেকে জলের পলি দ্বারা গঠিত হয়েছে, এবং সেই 3 দিকের জল ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মেঘনা। আর এখানে ব সৃষ্টি করেছে, এখানে ব, এখানে ব, এখানে ব, এখানে ব। তা সেক্ষেত্রে এই বাংলাদেশকে বদ্বীপ বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। আর এই বদ্বীপের মধ্যে আমরা পড়ছিলাম
বিশেষ করে কি পড়ছিলাম যে সুন্দরবন এটা হলো স্রোতস বনভূমি, স্রোতস বদ্বীপ অথবা জোয়ার ভাটাজনিত বদ্বীপ। স্রোতস বা জোয়ার ভাটাজনিত বদ্বীপ হলো সুন্দরবন, আর সক্রিয় বদ্বীপ হলো পদ্মার ওপার একেবারে বরগুনা পর্যন্ত। পদ্মার ওপার মানে ফরিদপুর, বরিশাল, নোয়া, মাদারীপুর, এটা একটা বদ্বীপ। আবার এর বাম পাশে খুলনা, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই জায়গার এই সুন্দরবনের উপরের অংশ এটা একটা বদ্বীপ। এটা হলো এই পাশে হলো সক্রিয় বদ্বীপ হলো আমাদের বরিশাল অঞ্চল, ফরিদপুর, বরিশাল একবারেও পর্যন্ত সুন্দরবন, অর্থাৎ আপনার পদ্মার ওপার থেকে সুন্দরবন পর্যন্ত হলো সক্রিয় বদ্বীপ। আর বাম পাশে হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এটা হলো নিষ্ক্রিয় বদ্বীপ। আর এই যে অঞ্চলে অর্থাৎ যেখানে জোয়ারের সময় ডুবে যায়, ভাটার সময় জেগে ওঠে, এটা হলো উপজলীয় বদ্বীপ। উপজলীয় বদ্বীপ আমরা বদ্বীপ আগের ক্লাসে বলছিলাম, বাদ দেন। এখন দেখেন তাহলে এইটা হলো যে 760 কিলোমিটার হলো সর্বোচ্চ বিস্তৃতি, আর সর্বনিম্ন বিস্তৃতি হলো 440 কিলোমিটার। সর্বনিম্ন হলো 440, সর্বোচ্চ হলো 760 কিলোমিটার। এবার দেখেন আয়তন তো আমরা সেই মুখস্থ আয়তন জানি, 1,47,570 বর্গ কিলোমিটার। তো আমাদের সংবিধানে কি আছে প্রথম অধ্যায়ে, যে যতগুলো ভূখণ্ড বাংলাদেশ পাবে এবং যতগুলো ভূখণ্ড বাংলাদেশ থেকে চলে যাবে এই সবগুলো হলো বাংলাদেশের আয়তন হবে। সেক্ষেত্রে এখানে ছিটমহল বিনিময়ের পর আয়তন হয়েছে 1,47,610 বর্গ কিলোমিটার। ছিটমহল কথাটা যদি উল্লেখ থাকে তাহলে এটা দাগাবেন। এইটা যদি বর্গ কিলোমিটারকে যদি আপনি বর্গ মাইল নেন তাহলে 56,977 বর্গ মাইল। বর্গমাইল বললেন 56,977 বর্গ মাইল। স্যার ভূগোলকে 180টি অক্ষাংশ আছে কিভাবে? তাই তো, অক্ষাংশের মধ্যে যে অক্ষাংশটা 0 ডিগ্রি, এই যে এটা তো হলো নিরক্ষরেখা, তার মানে এর উপরে আছে 90টা আর নিচে আছে 90টা। এই 90, 90, 180 আর এই 0 ডিগ্রি মিলে হলো 181টি অক্ষাংশ। ঠিকই আছে। খন্দকার আহমেদ আলী আপনার তো ঠিকই আছে। আনিসুর রহমান WGS 1984 460N চট্টগ্রাম। স্যার এইগুলো কীভাবে হিসাব করে? আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। আনিসুর রহমান আপনার প্রশ্নটা বুঝি নাই। WGS 46N আমি বুঝি নাই কোশ্চেনটা। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। ও ভাটা, এখানে জোয়ার এখানে জোয়ার, এই জায়গাটা ভাটা। এই দুই পাশে আকাশনের ফলে, এখানে আকাশনের ফলে জোয়ার, এখানে আকাশনের ফলে জোয়ার। এখানে মুখ্য জোয়ার, চাঁদের দিকে হলো মুখ্য জোয়ার, চাঁদের বিপরীত দিকে হলো গৌণ জোয়ার, আর এই দুই পাশের এটা হলো ভাটা। বাংলাদেশের ভূপ্রকৃতি 3 প্রকার, ইনক্লুডিং জিরো। আচ্ছা, আনিক চৌধুরী বদ্বীপের ক্লাস পান, আমরা আবার রিভিশন করবো, তো তখন পাবেন। আজকে পর্যন্তই পড়েন, কালকে ইনশাল্লাহ দেখা হবে 7:15টায়।